হ্যালো 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 তোমরা শুনতে পাচ্ছ? জি ম্যাম। আচ্ছা তাহলে আজকে আমরা ম্যাক্রো ইকোনমিক্সের চ্যাপ্টার 6 এবং 7 ইনশাআল্লাহ শেষ করব। চ্যাপ্টার 6 আমাদের ইনফ্লেশনের কিছু অংশ বাকি রয়েছে এবং তারপরে থিওরি অফ গ্রোথ। থিওরি অফ গ্রোথ তোমরা আগেও পড়ে এসেছ, তবু আমরা এখানে একটু রিভাইজ দিয়ে যাব। দেখো এখানে কন্টেস্ট আমাদের কি আছে, ইনফ্লেশন অ্যান্ড থিওরি অফ গ্রোথ। চ্যাপ্টার 6 আমরা দেখাবো হাউ ডাজ ফিলিপস কার্ভ এক্সপ্লেইন দ্য ট্রেড অফ বিটুইন আনএমপ্লয়মেন্ট অ্যান্ড ইনফ্লেশন। আমরা কি জানি, বেকারত্ব এবং মুদ্রাস্ফীতি বা আর্থিক মজুরির সাথে ট্রেড অফ হলো যে বিনিময়। কিসের সাথে? আনএমপ্লয়মেন্ট অ্যান্ড ইনফ্লেশনের মধ্যে ফিলিপস কার্ভের মাধ্যমে তুমি এটা ব্যাখ্যা করবে ট্রেড অফটা কিভাবে বিনিময় হয়, একটা কমালে আর একটা বেড়ে যায় বা একটা বাড়ালে আর একটা কমে যায়, এরকম। তারপর দ্বিতীয় দেখো, হোয়াট ইজ ভ্যালিডেশন। ভ্যালিডেশন মানে বৈধতা। ভ্যালিডেশন অফ ইনফ্লেশন হবে এখানে। হোয়াট ইজ ভ্যালিডেশন অফ ইনফ্লেশন, এক্সপ্লেইন দ্য কনসেপ্ট অফ ভ্যালিডেশন অফ ইনফ্লেশন, মানে মুদ্রাস্ফীতির বৈধতা তুমি কনসেপ্টটা ধারণটা দিবা কি শর্ট রান আর লং রান ফিলিপস কার্ভের মাধ্যমে। হোয়াট ইজ ভ্যালিডেশন অফ ইনফ্লেশন, এখানে হবে হোয়াট ইজ ভ্যালিডেশন অফ ইনফ্লেশন, এই যে এখানে আমরা যেটা লিখেছি। 3 নম্বরে দেখো, ডিটারমাইন দ্য টলারেবল রিজিয়ন মানে অফ ইনফ্লেশন অ্যান্ড আনএমপ্লয়মেন্ট। বলছে যে মুদ্রাস্ফীতি বেকারত্বের অঞ্চলে তোমার যে সহনীয় মাত্রা, টলারেবল রিজিয়নটা কোনটা, সহনীয় মাত্রার যে অঞ্চলটা, এটাকে দেখাতে বলছে ফিলিপস কার্ভের মাধ্যমে। তারপরে আমরা এর মধ্যে আবার মুদ্রাস্ফীতি সবার শেষে একটু দিয়েছি, এটা তোমরা আগেও হয়তো পড়েছো, স্ট্যাগফ্লেশন এবং কজেস অফ স্ট্যাগফ্লেশন। জাস্ট একটু চিত্র আছে যেটা স্ট্যাগফ্লেশন, এটা দেখিয়ে দিব, আর বাকিটা তোমরা নিজেরাই করতে পারবে। চ্যাপ্টার 7টা একটু দেখো, ওখানেও দেখো যেটা দিয়েছি আমরা, যে এখানে আছে ইম্পর্টেন্ট যেটা তোমাদের আসে, হ্যারোডোমার মডেল, এবং সেটা নাইফেস প্রবলেমের মাধ্যমে কিভাবে এটা সমাধান, মানে নাইফেস প্রবলেমটা কি এবং এটা কেন হয়। এটু আরেকটা হলো ক্লাসিক্যাল গ্রোথ মডেল অবলিক সলো গ্রোথ মডেল, অর্থাৎ নয়া ক্লাসিক্যাল প্রবৃদ্ধি মডেল, অথবা যে সলো, একজন অর্থনীতিবিদ সলো গ্রোথ মডেল, খুবই ইম্পর্টেন্ট। এক বছর এটা আসলেও আরেক বছর ওটা আসবে। তাহলে আমরা শুরু করি চ্যাপ্টার 6-এ, যে কিভাবে তোমার ট্রেড অফ। ফিলিপস কার্ভ হচ্ছে একটি ট্রেড অফ লাইন যার, মানে যে রেখাটা দেখো বা থেকে ডান দিকে নিম্নগামী পিসি রেখা, সে বেকারত্ব মুদ্রাস্ফীতির মধ্যে বিনিময় পছন্দনীয়তা সম্পর্ক নির্দেশ করে। বেকারত্ব মুদ্রাস্ফীতির মধ্যে বিনিময় প্রক্রিয়ার মাধ্যমে দেশের জন্য একটি কাম্য অবস্থা নির্ধারণকেই এই ট্রেড অফ বলে। নিম্নে শর্ট রান ফিলিপস কার্ভের সাহায্যে মুদ্রাস্ফীতি ও বেকারত্বের মধ্যেকার ট্রেড অফ দেখানো হলো। ট্রেড অফ দিয়ে কি বোঝাচ্ছে এখানে? বিনিময়তা, মানে এই যে লাইনটাকে বলা হচ্ছে যে পিসি ফিলিপস কার্ভ লেখাটা হলো বেকারত্ব মুদ্রাস্ফীতির মধ্যে বিনিময় পছন্দনীয়তা প্রকাশ করছে, এই কারণে এটাকে আমরা বলছি ট্রেড অফ। ফিলিপস কার্ভ একটা ট্রেড অফ লাইন এবং তার মাধ্যমে আমরা ট্রেড অফ দেখাচ্ছি। তাহলে চিত্রের সাহায্যে যদি আমরা একটু দেখি, চিত্রের ও এক্স অক্ষে বেকারত্বের হার আর ও ওয়াই অক্ষে মুদ্রাস্ফীতির হার ধরা হয়েছে। পিসি হচ্ছে ফিলিপস রেখা, উক্ত ফিলিপস রেখা অনুসারে কোনো দেশে যখন বেকারত্বের হার 4%, এখানে দেখো 2, 4, 6 এইভাবে সুন্দর করে এঁকেছে, খেয়াল করো। তো এখন বলছে যে যদি বেকারত্বের হার এই যে 4% হয়, তখন মুদ্রাস্ফীতির হার 0। মুদ্রাস্ফীতির হার কত? এই যে 8%, সরি এখানে 8% হলে মুদ্রাস্ফীতির হার কি? 0। হ্যাঁ, তারপরে বেকারত্বের হার কমিয়ে 6% আনতে চাইলে মুদ্রাস্ফীতি বেড়ে, যদি তুমি 6% আনো, বেড়ে 1% বাড়বে। এইভাবে বেকারত্বের হার 4% আনলে মুদ্রাস্ফীতির হার 3% বাড়বে। আবার বেকারত্বের হার যদি তুমি কমাতে চাও, সেটা আবার বাড়বে 6%। এইভাবে বেকারত্বের হার কমলে মুদ্রাস্ফীতি বাড়বে। এটাই হলো এই দুটোর মধ্যে কি দেখাচ্ছি এখানে। বেকারত্বের অভিশাপ কমাতে চাইলে বা মুদ্রাস্ফীতি বা বাড়তি যন্ত্রণা সহ্য করে নিতে হবে। আবার বিপরীত দিকে মুদ্রাস্ফীতির হার কমিয়ে আনতে চাইলে বেকারত্বের অভিশাপ মেনে নিতে হবে। তাহলে মুদ্রাস্ফীতি ও বেকারত্বের মধ্যেকার এরূপ বিনিময়শীলতাকে বলা হয় ট্রেড অফ।
তাহলে আমরা কি ট্রেড অফ, এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, খেয়াল রাখবা। বিনিময়শীলতা বলা হয় ট্রেড অফ। এবার ফিলিপস রেখার সাহায্যে আমরা কি মুদ্রাস্ফীতি বেকারত্বের মধ্যেকার ট্রেড অফ ব্যাখ্যা করতে পারি। তাহলে আমরা বুঝতে পারছি যে ট্রেড অফ বিষয়টা কি। ট্রেড অফ হলো বিনিময় পছন্দনীয়তার সম্পর্ক প্রকাশ পাওয়া, যা ফিলিপস কার্ভের মাধ্যমে আমরা দেখাতে পারি সেখানে বেকারত্ব মুদ্রাস্ফীতির মধ্যে। এবং সেটা আমরা দেখাতে পারছি যখন বেকারত্বের হার 8% তখন মুদ্রাস্ফীতি 0, আর আস্তে বেকারত্বের হার কমতেছে, মুদ্রাস্ফীতির হার বাড়তেছে। আবার যদি মুদ্রাস্ফীতির হার কমাতে যায় বেকারত্ব বেড়ে যাবে। এই যে বিনিময় একটার পরিবর্তে আরেকটাকে, একটা যদি কমাতে চায় আর একটা বৃদ্ধি পাবে, একটা যদি কমাতে চায় আর একটা বৃদ্ধি পাবে। এই হলো পরস্পরের মধ্যে ট্রেড অফ ব্যাখ্যা করা হয়েছে। এইভাবে আমরা পরবর্তী চলে যাচ্ছি, হোয়াট ইজ ভ্যালিডেশন অফ ইনফ্লেশন এবং এক্সপ্লেন দ্য কনসেপ্ট অফ ভ্যালু। এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এর আগে তোমরা কখনোই পড়ো নাই। দেখি আমরা কি বলছি। হ্যাঁ, সাধারণ চাহিদা অথবা ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির প্রভাবে দাম স্তর ও আর্থিক মজুরির কি ঊর্ধ্বগতি সৃষ্টি হয়। বলছে যে সাধারণত চাহিদা আর যদি ব্যয় বৃদ্ধি জনিত, মানে চাহিদা বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতি পড়িয়েছি আমরা, ব্যয় বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতি, সেটার প্রভাবে দ্রব্য সামগ্রীর দাম স্তর বেড়ে যায় এবং শ্রমিকের আর্থিক মজুরি ঊর্ধ্বগতি হয়। ঊর্ধ্বগতির ফলে অর্থনীতি কি হয়, দ্রব্য সেবার সামগ্রিক যোগান রেখা বাম দিকে স্থানান্তর হয়। এই অবস্থায় সামগ্রিক চাহিদা স্থির থাকলে আয়ু নিয়োগ হ্রাস পায় এবং বেকারত্বের হার বৃদ্ধি পায়। এখন সরকার যদি বেকারত্বের হারকে স্থির অবস্থায় রাখতে চায় তবে সরকারকে আয়ু নিয়োগকে কাম্য স্তরে ধরে রাখতে হবে এবং সামগ্রিক চাহিদা রেখাকে একই ব্যবধানে বৃদ্ধি করতে হবে। এখন যে চাহিদা নীতি দ্বারা এই উদ্দেশ্য অর্জন করা যায় তাকে মুদ্রাস্ফীতির বৈধকরণ বলে। এখানে হোয়াট ইজ ভ্যালিডেশন অফ ইনফ্লেশন, অর্থাৎ এই যে এখানে যে উপরে আমরা ইংলিশে লিখেছি, এখানে হোয়াট ইজ ভ্যালিডেশন অফ ইনফ্লেশন হবে কথাটা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সরকার যদি বেকারত্বের হারকে স্থির অবস্থায় রাখতে চায় তবে সরকারকে কি আয় নিয়োগকে কাম্য স্তরে ধরে রাখতে হবে এবং সামগ্রিক চাহিদা রেখাকে একই ব্যবধানে, মানে যাতে সমান্তরালীভাবে তুমি চাহিদা রেখা একই ব্যবধানে বৃদ্ধি করতে হবে। এখন যে চাহিদা নীতি দ্বারা এই উদ্দেশ্য অর্জন করা যায় তাকে আমরা বলি মুদ্রাস্ফীতির বৈধকরণ। তাহলে এটা মুখস্থ করে ফেলবা। তারপর চিত্রের সাহায্যে আমরা একটু দেখাই। দেখো এখানে একটা হলো U1, ও U1 মানে বেকারত্বের হার, মজুরি বৃদ্ধির হার। এখানে U1 একটা দেখো ভূমি অক্ষের সমান্তরাল একটা রেখা দেখিয়েছে, আর এখানে SP1 দেখো শর্ট রান ফিলিপস কার্ভ C1, আর আরেকটা হলো শর্ট রান ফিলিপস কার্ভ C2। আর এই মাঝখান দিয়ে দেখো এই C2-র মাঝখান দিয়ে এমন একটা রেখা, যে লং রান একটা রেখা এঁকেছে ই বিন্দুতে, জি বিন্দুতে। এখন আমরা দেখি এখানে তুমি খেয়াল করো যে শর্ট রান ফিলিপস কার্ভটা দীর্ঘমেয়াদী ফিলিপস রেখাকে কি করেছে, এই যে দেখো দীর্ঘমেয়াদী ফিলিপস রেখাকে ই বিন্দুতে ছেদ করেছে এবং এই বিন্দুতে কি হলো, U1 কে, যে বেকারত্বের হার U1 কে সরকার রাখতে চায় কিন্তু বেকারত্ব হার বেড়ে গেল সেখানে, যার ফলে এই যে শর্ট রান C1 এর সাথে তোমার লং রান দীর্ঘমেয়াদী গিয়ে তোমার বেকারত্ব বেড়ে গেল এতটুকু, আর পূর্বে ছিল কতটুকু, F বিন্দুতে। এখন তোমাকে যদি সেই বেকারত্ব কমাতে চাই, যে E1 বিন্দুতে যদি তুমি রাখতে চাও তাহলে তোমাকে কি করতে হবে, ঠিক C1 রেখাটা মানে শর্ট রান ফিলিপস কার্ভ যে প্রথম রেখাটাকে উপরের দিকে স্থানান্তর, ঊর্ধ্ব দিকে তোমাকে স্থানান্তর করতে হবে সমান গতিতে। এবং সেই কারণে SP2 গতিতে দেখা গেল যে এই ই বিন্দু কি করলো, এই দেখো নতুন শর্ট ফিলিপস রেখাটা জি বিন্দুকে, তোমার এই যে U1 রেখাকে স্পর্শ করলো, এখানে লং রানকেও স্পর্শ করলো। এই জি বিন্দুতে তোমার দেখা যাচ্ছে যদি জি বিন্দুতে তুমি রাখতে চাও তাহলে তোমার এখানে দেখো বেকারত্বের হার আগের মতোই আসবে, কিন্তু এখানে কিন্তু আবার দেখা যাচ্ছে যে মজুরি বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ শ্রমিকরা কিন্তু শ্রমিকদের মজুরি বৃদ্ধিটা তারা পছন্দ করে। তবু আমরা দেখি চিত্রায়ন যে কি বলেছে, অর্থনীতি এক্ষেত্রে স্বল্প মেয়াদী ফিলিপস রেখা SP1 এর ই বিন্দু থেকে F বিন্দুতে স্থানান্তরিত হবে, ই বিন্দু থেকে F বিন্দুতে স্থানান্তরিত হবে তোমার
এবং সেখানে এর ফলে আর্থিক মজুরি হার এফ থেকে আর্থিক মজুরির হার কি হবে, এফ থেকে জি বিন্দুতে দিকে অগ্রসর হতে থাকবে, মানে দীর্ঘমেয়াদে ক্রমান্বয়ে অগ্রসর হতে থাকে। দেখো এই যে রেখাটা এফ বিন্দুতে ছিল, এটা জি বিন্দুতে চলে গেল, অগ্রসর হবে। এবং দ্রব্যমূল্য এখানে দেখো এই যে এই পাশে এই যে এফ এবং জি, আমরা দেখতে পাচ্ছি যে এফ থেকে জি বিন্দু উপরের দিকে, তাহলে কি দ্রব্যের দাম বেড়ে যাবে। আর্থিক মজুরি ও দ্রব্যমূল্য বৃদ্ধি পেলে দ্রব্য সেবা সামগ্রিক যোগান রেখা বাম দিকে স্থানান্তরিত হবে। আমরা পূর্বে আগেও দেখেছি যে এটা সামগ্রিক যোগান রেখা বেড়ে যাবে, একই চিত্রে আমরা সেটা দেখাচ্ছি না, যে সামগ্রিক যোগান বৃদ্ধি পাবে, বাম দিকে স্থানান্তরিত হবে। এই অবস্থায় দেশে বেকারত্বের হার বৃদ্ধি পাবে। ফলে অর্থনীতিতে শর্ট রান ফিলিপস কার্ভ C1 যে রেখা ই বিন্দু থেকে SPC2 রেখার জি বিন্দুতে সরাসরি উপনীত না হয়ে বরং SPC1 রেখার এফ বিন্দু থেকে LPC রেখার ই এবং জি বিন্দুর মধ্যবর্তী কোনো বিন্দুতে উপনীত হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে, তারপর দেখো আর্থিক মজুরি ও মুদ্রাস্ফীতির হার যদি এফ বিন্দু থেকে জি বিন্দুতে উন্নীত হয়, তবে বেকারত্বের হার কি হবে, U2 থেকে হ্রাস পেয়ে U1 এ পৌঁছে যাবে। এখন সরকার যদি এই বেকারত্বের হারকে U1 স্তরে, সরকার যদি এই বেকারত্বের হারকে কি পূর্বের যে U1 স্তরে সি রাখতে চায়, তবে ই থেকে এফ বিন্দুতে উপনীত হওয়ার জন্য যতটুকু চাহিদা, যতটুকু দরকার বৃদ্ধি হয়েছিল, চাহিদা যতটুকু বৃদ্ধি করেছে বর্তমান অবস্থায়, চাহিদা তার তুলনায় বেশি বৃদ্ধি করবে। কি আগে যতটুকু চাহিদা বৃদ্ধি পেয়েছিল, চাহিদা সরকার কি এখানে মানুষের চাহিদা আরো তুলনায় বেশি বৃদ্ধি করবে। ফলে অর্থনীতিতে জি বিন্দুতে অধিক মুদ্রাস্ফীতি হারের মুখোমুখি হবে। কি হবে, জি বিন্দুতে কিন্তু যে উপরের দিকে যখন জি যাবে, তখন কি অধিক মুদ্রাস্ফীতি, অধিক দাম স্তর বাড়বে না, এবং পাশাপাশি বেকারত্বের হার U1 স্থির রাখা সম্ভব হবে। সরকারের প্রচেষ্টায় সেটা সম্ভব হবে। তাহলে মুদ্রাস্ফীতির বৈধকরণ বলতে বেকারত্বের হারকে স্থির রাখার জন্য সরকারের গৃহীত প্রচেষ্টাকে বোঝায়। এর জন্য সরকারের আর্থিক ও রাজস্ব নীতি ব্যবহার করতে হবে। সরকারের এই প্রচেষ্টার ফলে মুদ্রাস্ফীতির বৈধকরণ নীতি পরবর্তী পর্যায়ে আয়ু নিয়োগের উপর দ্রব্যমূল্য, আর্থিক মজুরির প্রভাব নিঃশেষ করে দিতে পারে। এক্ষেত্রে U1 স্তরে বেকারত্বের হার স্থিতিশীল রাখার জন্য জি বিন্দুতে মুদ্রাস্ফীতির বৈধকরণ নীতি যথাযথ বা হবে যদি অর্থনীতিতে স্বল্পমেয়াদী ফিলিপস রেখা SPC1 এর ই থেকে এফ বিন্দুর দিকে অগ্রসর না হয়ে দীর্ঘমেয়াদী ফিলিপস রেখা LPC এর ই থেকে জি বিন্দুতে উপনীত হয়। অর্থাৎ তাহলে কি বলছে, যে SPC1 থেকে ই থেকে এফ বিন্দুর দিকে অগ্রসর না হয়ে তুমি যদি ওই যে দ্বিতীয় শর্ট রান রেখাতে যাও, LPC দীর্ঘকালীন ফিলিপস রেখার দিকে এগিয়ে যাও, তাহলে ই বিন্দু থেকে সরাসরি কি হবে, জি বিন্দুতে যাবে, যদি সরকার সামগ্রিক চাহিদাটা আগে যতটুকু বৃদ্ধি পেয়েছে তার চেয়ে বেশি বৃদ্ধি করে। তাহলে এখানে কি সরকারের ভূমিকা, এবং সেখানে আর্থিক কি সরকারের আর্থিক ও রাজস্ব নীতি ব্যবহার করতে হবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যে স্বল্প দীর্ঘমেয়াদী ফিলিপস রেখার মাধ্যমে মুদ্রাস্ফীতির বৈধকরণ বিষয়টি স্বল্প বেকারত্ব ও অধিক মুদ্রাস্ফীতির হারকে নির্দেশ করে। তাহলে আমরা দেখো, তাহলে কি মুদ্রাস্ফীতির বৈধকরণ বলতে আমরা কি বুঝি, যখন সামগ্রিক চাহিদাকে সমান হারে বৃদ্ধি করে সরকার রাজস্ব বৃদ্ধি করার জন্য সরকার রাজস্ব নীতি ও আর্থিক নীতি প্রয়োগ করে, এবং সেটা যদি বৃদ্ধি পাওয়ার ফলে তোমার কি মুদ্রা বলছে যে বেকারত্বের হার স্থিতিশীল থাকে, বেকারত্বের হার হঠাৎ করে বেড়ে যাবে না, এটা কি মুদ্রাস্ফীতির বৈধকরণ, এবং এখানে সরকারের একটা ভূমিকা থাকবে। তাহলে মুদ্রাস্ফীতি বৈধকরণ বলতে বেকারত্বের হারকে স্থির রাখার জন্য সরকারের গৃহীত প্রচেষ্টাকে বোঝায়। তাহলে আমরা এখানে এটা শেষ করলাম। তারপরে আমরা চলে যাই সহনীয় মাত্রা। হ্যাঁ, সহনীয় মাত্রা, ডিটারমিনেন্ট দ্য টলারেবল রিজিয়ন অফ ইনফ্লেশন অ্যান্ড আনএমপ্লয়মেন্ট উইথ দ্য হেল্প ফিলিপস কার্ভ। তোমার এখানে এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের আসে। টলারেবল রিজিয়ন মানে যে সহনীয় মাত্রাটা, মুদ্রাস্ফীতি আর বেকারত্বের যে অবস্থানটা, কোন অবস্থানে সেটা থাকলে সেটা সঠিক হবে। নীতি নির্ধারকরা কোন অবস্থায় মুদ্রাস্ফীতি বেকারত্ব থাকবে এবং সেটা সহনীয় মাত্রা নির্ধারণ করেন তারা। ফিলিপস কার্ভের সাহায্যে মুদ্রাস্ফীতি বেকারত্বের সহনীয় মাত্রা নির্ধারণ করা যায়। মুদ্রাস্ফীতি ও বেকারত্বের মধ্যে যে মাত্রা একটি দেশ স্বাভাবিক অবস্থায় ধারণ করার ক্ষমতা রাখে,
মানে মুদ্রাস্ফীতি ও বেকারত্বের যে মাত্রা একটি দেশ স্বাভাবিক অবস্থায় ধারণ করার ক্ষমতা রাখে তাকেই বলা হয় মুদ্রাস্ফীতি ও বেকারত্বের সহনীয় মাত্রা। অতি মুদ্রাস্ফীতি কিংবা অধিক বেকারত্ব কি কোনো দেশেরই কাম্য নয়। আবার মুদ্রাস্ফীতির হার যেমন শূন্য হওয়াটাও যুক্তিযুক্ত নয়, তেমনি বেকারত্বের হার শূন্যে নামিয়ে আনাও সম্ভব নয়। তাহলে কি নীতি নির্ধারকদের প্রধান দায়িত্বই থাকে মুদ্রাস্ফীতি ও বেকারত্বের সহনীয় মাত্রা নির্ধারণ করা। এখন আমরা একটু দেখি যে সহনীয় মাত্রাটা চিত্রের সাহায্যে কিভাবে এটা দেখানো হচ্ছে। দেখো চিত্রের সাহায্যে আমরা একটু ধরি যে সর্বোচ্চ সহনীয় বেকারত্বের হার হলো ইউ ডট এবং সর্বোচ্চ সহনীয় মুদ্রাস্ফীতির হার হলো আই ডট। এ বিন্দুতে সর্বোচ্চ, দেখো এখানে আমরা আরেকটা চিত্রের দিকে তাকাই, এই দেখো এখানে ইউ ডট হলো বেকারত্বের সহনীয় মাত্রা এবং মুদ্রাস্ফীতির হার হলো আই ডট। তাহলে আমরা টোটাল সহনীয় মাত্রার অঞ্চল দেখি একটু। এখানে তুমি ইউ ডট ও আই ডট এ, এটা হলো যে চিহ্নিত বিভিন্ন দাগ কাটা আছে, এই অঞ্চলটাকে আমরা বলছি সহনীয় মাত্রার একটা অঞ্চল। এবং এইখানে এর মধ্যে দেখো তুমি PC1, একটা প্রথম পিসি ফিলিপস কার্ভ 1, এই রেখাটা, এই দেখো এ হলো সহনীয় মাত্রার অঞ্চল। তাহলে এ বিন্দুর নিম্নে অবস্থিত এই রেখাটা, কিন্তু এখানে সি বিন্দু বি বিন্দু কিন্তু সহনীয় মাত্রার মধ্যে, সহনীয় মাত্রার অঞ্চলে রয়েছে তোমার বেকারত্বের হার, অর্থাৎ তোমার ইউ ডট এবং এখানে আই ডট দুটোই ঠিক আছে। কিন্তু যদি এর বাহিরে ই বিন্দুতে থাকে, ই বিন্দুতে হলে কি মুদ্রাস্ফীতি বেশি আর বেকারত্বের হার অনেক কম। আবার যদি তুমি ডি বিন্দুতে চলে যাও, সেখানে কি বেকারত্বের হার অনেক বেড়ে যাবে, কিন্তু মুদ্রাস্ফীতির হার কি হবে না, মুদ্রাস্ফীতির হার শূন্য হবে আর বেকারত্বের হার বেশি হবে। কিন্তু শূন্য মুদ্রাস্ফীতির হার কিংবা শূন্য বেকারত্ব, এটা কোনোটাই কাম্য না, আমাদের দুটোই দরকার, দুটোই লাগবে। এই কারণে ফিলিপস রেখার সাহায্যে মুদ্রাস্ফীতির বেকারত্বের সহনীয় অঞ্চল নির্ণয় করা যায়। এখন তুমি দেখো এই চিত্রের সাহায্যে আমরা PC1 প্রথম যে রেখাটা ফিলিপস কার্ভের, এটার মাধ্যমে সি এবং বি বিন্দু হলো সহনীয় মাত্রা অঞ্চলের মধ্যে আছে, কিন্তু ই বিন্দুটা উপরে, এখানে বেকারত্ব মুদ্রাস্ফীতি বেশি কিন্তু বেকারত্ব অনেক কম, ভালো। আবার দেখো তুমি এখানে যদি ডি বিন্দুতে যাও, তাহলে এখানে কি বেকারত্বের হার অনেক বেড়ে গিয়েছে কিন্তু মুদ্রাস্ফীতির হার একদমই শূন্য, যেটা যুক্তিযুক্ত না। তাহলে আমরা এখান থেকে এটাও দেখে ফেললাম। তাহলে আমরা বলতে পারি যে আমার চিত্রের সাহায্যে যে বললাম যে সরকার তখন কি দেখো মুদ্রাস্ফীতি বা বেকারত্বের সহনীয় অঞ্চল হচ্ছে তাহলে ও আই ডট এ ইউ ডট, এবং এইখানে কি নীতি নির্ধারকরা কি বেকারত্ব কমিয়ে আনার জন্য কি করবে, সম্প্রসারণমূলক আর্থিক নীতি ও রাজস্ব নীতি গ্রহণ করলে ধীরে ধীরে অর্থনীতি আবার সহনীয় সীমার দিকে যাবে এবং বেকারত্ব কমে যাবে। আবার ধরি ই বিন্দুতে অবস্থান করছে, সেখানে বেকারত্ব সহনীয় থাকলে মুদ্রাস্ফীতির হার সহনীয় সীমা অতিক্রম করেছে। এই অবস্থায় নীতি নির্ধারকরা কি করবে, সংকোচনমূলক আর্থিক ও রাজস্ব নীতি গ্রহণ করবে, মুদ্রাস্ফীতি ধীরে ধীরে কমে আসবে এবং অর্থনীতিতে ক্রমণীয় সহনীয় সীমার মধ্যে আসবে। তাহলে ফিলিপস রেখা যদি এ বিন্দুর বাম দিক দিয়ে সহনীয় অঞ্চল অতিক্রম করে, তাহলে আর্থিক ও রাজস্ব নীতি প্রয়োগ করে মুদ্রাস্ফীতি বেকারত্বকে সহনীয় মাত্রায় আটকে রাখতে হবে। কিন্তু যদি ফিলিপস রেখা 2 যেটা, সেটা এ বিন্দুর ডান দিকের দিকে তাকাও, সেখানে যদি যায় তাহলে নীতি নির্ধারণ এ ধরনের একটা নীতি সংকটের মধ্যে ভোগে। তারা কখনোই চাইবে না যে এটার উপরের দিকে যাক। তাহলে সেক্ষেত্রে কি করবে, নীতি বেকারত্ব কমানোর জন্য সম্প্রসারণ আর্থিক নীতি ও রাজস্ব নীতি প্রয়োগ করলে মুদ্রাস্ফীতি ও বেকারত্ব উভয়টাই সহনীয় সীমার বাইরে চলে যাবে, এইচ বিন্দুতে যাবে। এরকম করলে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এ বিন্দুর ডান দিকে যে উপরে PC2 যদি হয়, সেক্ষেত্রে যে অবস্থা সৃষ্টি হবে সেটা যেহেতু সহনীয় মাত্রার অঞ্চলের মধ্যে থাকে না, উভয়টাই সীমার বাইরে চলে যায়, সেক্ষেত্রে আমরা ফিলিপস রেখার অবস্থান এ বিন্দুর ডান দিকে হলে আর্থিক নীতি ও রাজস্ব নীতি কার্যকর হবে না। অর্থাৎ ডান দিকে হলে তোমার সরকারের কোনো প্রচেষ্টাই সেখানে সার্থক হবে না, আর বাঁ দিকে হলে যদি যেমন আমরা বলেছি পূর্বে ই বিন্দু এবং ডি বিন্দু যদি হয়, তখন সেক্ষেত্রে সরকারের নীতি বা সরকারের রাজস্ব নীতি বা আর্থিক নীতি কার্যকর হতে পারে বিভিন্ন পরিস্থিতিতে। মুদ্রাস্ফীতি বেড়ে গেলে তোমার সম্প্রসারণমূলক রাজস্ব নীতি ইউজ করে, বেকারত্ব বেড়ে গেলে সংকোচনমূলক রাজস্ব নীতি ইত্যাদি ব্যবহার করে তোমার বেকারত্ব এবং মুদ্রাস্ফীতিকে সহনীয় সীমার মধ্যে আটকে রাখা যাবে।
তাহলে আমরা সহনীয় অঞ্চলটা আমরা আগে ঠিক করবো, চিত্রটা আগে ভালো করে দেখব। চিত্রের মধ্যে আমরা কি ইউ ডট ও আই ডট এই অঞ্চলটা সহনীয়, এর মধ্যে যে রেখাটা এর মধ্যে সি এবং বি হলো সহনীয় মাত্রা অঞ্চলের মধ্যে পড়েছে, অতএব এখানে তোমরা আমাদের দেখতে পাচ্ছি সহনীয় অবস্থা। পদ্মার ইলিশ হ্যালো, হোয়াট ইজ স্ট্যাগফ্লেশন? হ্যাঁ, আসসালামু আলাইকুম ম্যাম। বলো। জি ম্যাম। হ্যাঁ, শুনতে পাচ্ছ তো? জি ম্যাম, শুনতে পাচ্ছি। ঠিক আছে, তোমরা সাউন্ড হচ্ছে বেশি তোমাদের এখান থেকে। ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, শোনো তাহলে দেখো, স্ট্যাগফ্লেশনটা তো সবাই জানো, মানে অধিক বেকারত্ব অধিক মুদ্রাস্ফীতি, অর্থাৎ স্ট্যাগফ্লেশন। এই স্ট্যাগফ্লেশন একটা আছে স্ট্যাগন্যান্ট এবং ইনফ্লেশন, এই দুটো সমন্বয় কিন্তু। স্ট্যাগন্যান্ট মানে স্থবিরতা, আর ইনফ্লেশন মানে মুদ্রাস্ফীতি। তাহলে এমন একটা পরিস্থিতি, স্থবিরতা এবং মুদ্রাস্ফীতির সমন্বয়ে এই স্ট্যাগফ্লেশন, যখন অর্থনীতি একদমই স্থবির হয়ে যায়, পরিস্থিতি এমন অবস্থা হয় যেখান থেকে ফিরে আসা খুব কঠিন হয়ে যায়। বেকারত্ব, যথেষ্ট বেকারত্ব থাকা সত্ত্বেও দ্রব্য সামগ্রীর দাম স্তর বৃদ্ধি পায়। তাহলে আমরা চিত্রের সাহায্যে একটু সংক্ষেপ একদম দিলাম, তোমরা বই থেকে ভালো করে পড়বা। প্রাথমিক দেখো, চিত্রের সাহায্যে একটু দেখো, সামগ্রিক চাহিদা যোগান হলো ও এক্স অক্ষে এবং ও ওয়াই অক্ষে দাম স্তর। এখানে আমরা দেখতে পাচ্ছি যে E1 প্রথম কি সামগ্রিক যোগান রেখা, সামগ্রিক চাহিদা রেখা। খেয়াল করো, E1 হলো প্রথম ভারসাম্য বিন্দু আর E2 হলো পরবর্তী ভারসাম্য বিন্দু। E1 বিন্দুতে ছেদ করে N1 হলো তোমার নিয়োগ বা আয়ের পরিমাণ, সামগ্রিক চাহিদা যোগান, আর দাম হলো তখন P1। অর্থনীতি অবকাঠামোগত দুর্বলতা, অব্যবস্থাপনা, দুর্নীতি ইত্যাদির কারণে সামগ্রিক যোগান হ্রাস পেয়ে AS2 হয়ে যায় এবং AD1 রেখাকে E2 বিন্দু ছেদ করে, E2 বিন্দুতে ভারসাম্য হয়। ফলে সেক্ষেত্রে নিয়োগ কমে, বেশ অনেক কমে যায়। দেখো, N1 থেকে N2 তে নিয়োগ মানে কর্মসংস্থান কমে যায়, আর দাম স্তর অনেক বেড়ে যায়, অর্থাৎ মুদ্রাস্ফীতি অনেক বেড়ে যায়। এবং অর্থনীতি একই সাথে অধিক মুদ্রাস্ফীতি, অধিক বেকারত্ব তথা আমরা যেটা বলি স্ট্যাগফ্লেশন দেখা দেয়। তাহলে আমরা চিত্রের সাহায্যে এটা এইভাবে ব্যাখ্যা দিব। আর কিছু বিষয় রয়েছে যে কেন হয় স্ট্যাগফ্লেশনটা। এখানে খুব সহজেই আমরা বলি যোগানের কারণগুলো আর কি। যোগানের বিঘ্নকারী আঘাত, মানে যোগান, সামগ্রিক যোগানকে যদি কোনো বিষয়, কোনো অর্থনীতির কোনো বিষয় আঘাত করে, দাম স্তর প্রচুর দামের কারণে আঘাত করে, বা অন্যান্য কোনো যুদ্ধ পরবর্তী কোনো ঘটনার কারণে একটা দেশে যদি কোনো আঘাত করে, তখন দাম স্তর অনেক বেড়ে যেতে থাকে। সামগ্রিক চাহিদা সংকোচন, যদি যে দ্রব্যটা অনেক বেশি পরিমাণে যোগান আছে কিন্তু চাহিদা কমে যাচ্ছে, বেকারত্ব সৃষ্টি হচ্ছে। তখন বেকারত্ব কি, চাহিদা না থাকার কারণে ইন্ডাস্ট্রি, কলকারখানার মধ্যে বেকারত্ব সৃষ্টি হচ্ছে, কর্মসংস্থান থেকে ছাঁটাই হয়ে যাচ্ছে, যার ফলশ্রুতি থেকে প্রচুর বেকারত্ব সৃষ্টি হয়। এবং দেখা যায় যে তখন দেশে স্ট্যাগফ্লেশন দেখা দেয়। ইনার্শিয়াল বা সহজাত মুদ্রাস্ফীতি, এটা আমরা কি বুঝি, যে কোনো দেশের অর্থনীতি যদি মুদ্রাস্ফীতি বেশ কিছু কাল ধরে একই হারে চলতে থাকে, তখন তাকে ইনার্শিয়াল বা সহজাত মুদ্রাস্ফীতি হয়। এবং এই অবস্থা সৃষ্টি, এই সময়টাই আবার তোমার বেকারত্ব সৃষ্টি হতে পারে, চাহিদা সংকুচিত হতে পারে। মানুষ যখন দাম বাড়তেই থাকে, একই হারে বাড়তেছে, তখন সেই ক্ষেত্রে কিন্তু বেকারত্ব যেমন বাড়ে এবং মানুষের চাহিদাও কমে যায়। এই অবস্থায় স্ট্যাগফ্লেশন সৃষ্টি হয়। তারপর আর্থিক মজুরির প্ররোচিত বৃদ্ধি, মনে করো যে আর্থিক মজুরি বৃদ্ধি পাওয়া, যেটা আর্থিক মজুরির প্ররোচিত বৃদ্ধি বলে একটা, যে আর্থিক মজুরি যদি কোনো কারণে ধরো শ্রমিক সংঘের উপস্থিতি কিংবা অন্য কোনো উপস্থিতির কারণে, অন্য কোনো আর্থিক মজুরির প্ররোচিত বৃদ্ধি অথবা শ্রমিক ইউনিয়নের আন্দোলনের কারণে যদি মজুরি বেশি বৃদ্ধির জন্য আদায় করতে পারে, তখন কি হয়, এই অবস্থা মালিক পক্ষ মূলধন নিবিড় উৎপাদন কৌশলের দিকে ঝুঁকে পড়বে, শ্রমিকদের কমায় ফেলবে, এটা প্ররোচিত। যার ফলশ্রুতিতে কি বেকারত্ব বেড়ে যাবে, নিয়োগ কমবে, আর উৎপাদন বৃদ্ধির কারণে আবার দ্রব্যমূল্য বেড়ে যাবে। বেকারত্ব মুদ্রাস্ফীতি একযোগে স্ট্যাগফ্লেশনের সৃষ্টি করবে। তাহলে এসব কারণে, যেমন আমি এখানে ওপেক কথাটা লিখেছি যোগানে, যে তেল উৎপাদনকারী যে দেশগুলোতে ক্রাইসিস সৃষ্টি হয়েছিল, তখন কি যোগান যথেষ্ট থাকা সত্ত্বেও দেখা গেল বিভিন্ন যে উপসাগরীয় যুদ্ধ বা বিভিন্ন কারণে তেলের দাম অনেক বেড়ে গেল, যার ফলে যোগান থাকা সত্ত্বেও মানুষ আস্তে আস্তে এটা কেনা কমিয়ে দিল। যোগান দাম বেশি হওয়ার কারণে বিভিন্ন ইন্ডাস্ট্রি, কলকারখানা নানা কারণে বন্ধ হয়ে যেতে থাকলো,
তেলের দাম বেশি হওয়ার কারণে, যার ফলে যে যোগানের বিঘ্নকারী আঘাতের সৃষ্টি হয়েছে। ওপেক তখন ওপেকের তেল তখন দেখা যাচ্ছে ওই সমস্ত দেশগুলিতে অত্যধিক মানে যোগান থাকা সত্ত্বেও তারা বিক্রি করতে পারছে না, তাহলে অত্যধিক মুদ্রাস্ফীতি এবং বেকারত্বের হার বেড়ে গেল। এটা এই সমস্ত কারণগুলি স্ট্যাগফ্লেশনের কারণে হয়। তাহলে আমরা স্ট্যাগফ্লেশনটাও বুঝতে পারলাম। এখন আমরা চলে যাচ্ছি চ্যাপ্টার 7। তোমরা সবাই মনে হয় হ্যারোড ডোমার মডেল পড়েছো, তবে আমি খুব সংক্ষিপ্ত আকারে হ্যারোড ডোমার মডেল, নাইফেস প্রবলেম এগুলো আমি দেখাচ্ছি। হ্যারোড ডোমার মডেল, উন্নত দেশগুলোর অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখা যায় কিভাবে সে ব্যাপারে অর্থনীতিবিদ ডোমার এবং আর.এফ. হ্যারোড বক্তব্য রাখেন, যা হ্যারোড ডোমার গ্রোথ মডেল নামে পরিচিত। মূল বক্তব্য: প্রেক্ষাপট, উন্নত দেশ মূল সমস্যা প্রবৃদ্ধি অর্জন নয়। আমি একটু সংক্ষিপ্ত আকারে এখানে বলেছি, তোমরা বই থেকে ভালো করে পড়বা যে উন্নত দেশ মানে প্রেক্ষাপট ছিল উন্নত দেশের প্রেক্ষিতে, অনুন্নত বা উন্নয়নশীল দেশের জন্য নয়। মূল সমস্যা কি ছিল? প্রবৃদ্ধি অর্জন নয়, অর্জিত প্রবৃদ্ধি যা অর্জন করেছে সেটা ধরে রাখা। আর মূল লক্ষ্য ছিল কি? অর্থনীতিতে কিভাবে পুনর্নিয়োগ স্তরের সাথে প্রবৃদ্ধির হার বজায় রাখা যায়। পুনর্নিয়োগ ভারসাম্য স্তর, স্বাভাবিক বেকারত্ব ও সহনীয় মাত্রার দাম স্তর বিরাজ করবে এই পুনর্নিয়োগ ভারসাম্য স্তরে। এই অবস্থায় অধিক বেকারত্ব, অধিক মুদ্রাস্ফীতি থাকবে না। এ ধরনের প্রবৃদ্ধির হারের নাম দিয়েছেন হ্যারোড ডোমার স্টিডি গ্রোথ রেট। সুপারিশ করেছেন যে এই যে স্টিডি গ্রোথ রেট বা এটা ধরা, সহনীয় মাত্রার দাম স্তর বিরাজ রাখা ও স্বাভাবিক বেকারত্ব বজায় রাখার জন্য অর্থনীতিতে স্টিডি গ্রোথ রেট বা গোল্ডেন পাথ অর্জনের জন্য প্রফেসর হ্যারোড ডোমার দুইজনেই নিট বিনিয়োগ বাড়ানোর পক্ষে সুপারিশ করেছেন। তারপরে আমরা একটু ডিটেলসে যাচ্ছি। আচ্ছা, তারপরে হ্যারোড ডোমার মডেল, আর বেশি কিছু আমরা এখানে বুঝাবো না, বা অ্যাজাম্পশন গুলো তোমরা দেখে নিবা যে এখানে পুনর্নিয়োগ বজায় থাকবে, উন্নত দেশ হতে হবে, আর ক্লোজ ইকোনমি হবে ইত্যাদি। এখন এই যে উনি একটা সমস্যার কথা হ্যারোড ডোমার বলেছেন, এটা এখানে বেশি ইম্পর্টেন্ট, যে নাইফ এজ বা রেজর এজ, ছুরির প্রান্তবক সমস্যা আর কি। এটা ছুরির প্রান্তবক সমস্যা হলো ছুরির প্রান্তবক কি ধারালো থাকে, সরু থাকে, তাই না? এবং কোনো বস্তু সেখানে যদি আমরা রাখি, সামান্য নাড়াচাড়া করলে বা ঝাঁকুনিতে সেটা স্থানচ্যুতি ঘটে, এবং এই নড়বড়ে ভারসাম্য অবস্থাকে ছুরিধার প্রান্তভাগের সমস্যা বা নাইফেস প্রবলেম। এটা অধ্যাপক হ্যারোড তার প্রবৃদ্ধি মডেলে পুনর্নিয়োগজনিত ভারসাম্য প্রবৃদ্ধির পথ বা গোল্ডেন পাথ অর্জনের ব্যাপারে যে বক্তব্য রাখেন, সেই ভারসাম্য তিনি বলেছেন যে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। পরিবর্তনশীল অর্থনীতির যে কোনো উপকরণের পরিবর্তনে অর্থনীতির ভারসাম্যতা থেকে সরে গেলে, অর্থনীতি যদি ভারসাম্যতা থেকে সরে যায়, তাহলে চরম মুদ্রাস্ফীতি কিংবা চরম মন্দাবস্থা দেখা দিতে পারে। তাই হ্যারোড বর্ণিত ভারসাম্য অবস্থাকে আমরা নাইফেস প্রবলেমের সাথে তুলনা করতে পারি। এখন এখানে কি বলেছে দেখো, হ্যারোডের মতে অর্থনীতিতে দীর্ঘমেয়াদে পুনর্নিয়োগজনিত ভারসাম্য বজায় রাখতে হলে প্রকৃত প্রবৃদ্ধি যে অ্যাকচুয়াল গ্রোথ রেট এবং প্রত্যাশিত প্রবৃদ্ধির হার ওয়ারেন্টেড গ্রোথ সমান হতে হবে। অর্থাৎ আমরা সংক্ষেপে লিখেছি জিএ ইকুয়াল টু জিডব্লিউ। কিন্তু সামষ্টিক চলক সমূহে যে কোনোটির পরিবর্তনে জিএ জিডব্লিউর মধ্যে সর্বদা সমতা নাও থাকতে পারে। সামষ্টিক চলক সমূহের অনুকূল পরিবর্তনের মাধ্যমে কি হয়, জিএ মানে অ্যাকচুয়াল গ্রোথ রেট গ্রেটার দেন জিডব্লিউ ওয়ারেন্টেড গ্রোথ রেট, মানে তুমি যেটা প্রত্যাশা করেছো সেটা যদি বেশি হয় তাহলে কি চরম মুদ্রাস্ফীতি হবে। আর যদি প্রতিকূল কোনো পরিস্থিতিতে অ্যাকচুয়াল গ্রোথটা তোমার প্রত্যাশিত বা ওয়ারেন্টেড গ্রোথ রেটের চেয়ে কম হয়, তখন কি হবে, চরম মন্দাবস্থা উদ্ভব হবে। সহজ কথা আমরা বলতে পারি জিডব্লিউ হতে জিএ সামান্য বেশি কম মুদ্রাস্ফীতি বা মন্দা দেখা দিবে। তাহলে কি এখানে নাইফেস প্রবলেমের মতো যে একটু বেশি কম হলেই যদি দেখা যাচ্ছে সমান যদি না হয়, তাহলে সেখানে কি খুব একটা খারাপ সিচুয়েশন বা কখনো অতি মুদ্রাস্ফীতি, কখনো অতি মন্দা দেখা দিবে, আর অর্থনীতি পুনর্নিয়োগজনিত ভারসাম্য পথ থেকে সরে যাবে। তাই হ্যারোড বর্ণিত পুনর্নিয়োগজনিত ভারসাম্য হচ্ছে মূলত ছুরিকার প্রান্তভাগে অবস্থিত একটি ভারসাম্য, যা সামান্য নড়াচড়াতেই কি হয়ে যাবে, বিঘ্নিত হবে। আর এটাই আমরা কি নাইফেস প্রবলেম, হ্যারোড ডোমার মডেলের নাইফেস প্রবলেম। তারপর আমরা দেখি এর চিত্রের সাহায্যে একটু দেখাই। দেখো এখানে
দেখো এখানে তুমি যে ও এক্স অক্ষে GW ধরা হয়েছে আর ওয়াই অক্ষে GN মানে ন্যাচারাল গ্রোথ রেট বা GA অ্যাকচুয়াল গ্রোথ রেট, তুমি যেটাই ধরো, আর এদিকে ও GW। এখন এখানে ON হলো তোমার তোমার লক্ষ্য মাত্রা হলো ON। তো সেক্ষেত্রে তুমি দেখো যে আমরা এইচ বিন্দুতে আমরা কি দেখতে পাচ্ছি, GA ইকুয়াল টু GW ইকুয়াল টু GN, অর্থাৎ এখানে এই অবস্থাটা ঝুঁকিপূর্ণ নরবে, অর্থনীতি এক বা একাধিক কারণে GW GN এর মধ্যে অসমতা দেখা দিতে পারে এবং GA GW অবস্থাকে রূপান্তরের সমস্যার সাথে তুলনা করা হচ্ছে। এখন দেখো তুমি এইচ বিন্দুর পরে, এইচ বিন্দুটার পরে যদি অর্থনীতি এই পথ থেকে বিচ্যুত হয়ে HR অথবা HQ এর দিকে চলে যায়, তাহলে কি হবে, HR পথে অগ্রসর হলে GW গ্রেটার দেন GN হবে এবং এতে অর্থনীতিতে ক্রমাগত মন্দা দেখা দিবে। দেখো তো এখন 9 মিনিট আছে, ঠিক আছে না? দেখো তো আজকে হবে। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দেখো ON, তারপরে একটা হলো QS আর হলো MR। এখন এইচ বিন্দু হলো তোমার এখানে এটা এমন একটা ভারসাম্য পয়েন্ট যেখানে GW ইত্যাদি সব সমান, পূর্ণ নিয়োগজনিত ভারসাম্য। তো এখন বলছে যদি এটা HR বা HQ এর দিকে অগ্রসর হয় তবে অব্যাহত ভারসাম্যহীনতা দেখা দিবে এবং সেটাই আমরা বলি ছুরির প্রান্তবাক সমস্যা। HR পথে অগ্রসর হলে দেখো HR এই যে এইদিকে যদি অগ্রসর হয় তাহলে অর্থাৎ GW গ্রেটার দেন GN হবে, আবার HQ পথে অগ্রসর হলে GW লেস দেন GN হবে। তাহলে প্রথম অবস্থায় আমরা বলি মন্দাবস্থা, দ্বিতীয়টা বলি আমরা মুদ্রাস্ফীতি। অর্থাৎ ON পথ থেকে অর্থনীতি ON পথ থেকে অর্থনীতি বিচ্যুত হলে, মানে যে ON পথটা থেকে যদি এই যে এইদিকে চলে যায় এইদিকে চলে যায় তাহলে কি হবে, সেক্ষেত্রে বিচ্যুত হলে অব্যাহত মন্দা মুদ্রাস্ফীতি দেখা দিবে, শুধু প্রান্তভাগ সমস্যা। এটা একটা চিত্র। আরেকটা কথা বলেছে যেটা কারণ কেন হয়, দুটো বিষয় আমরা দেখেছি এখানে। এক নাম্বার হলো GW গ্রেটার দেন GN হলে তবে অর্থনীতি অব্যাহত মন্দা বেকারত্ব দেখা দিবে, আর যদি GW লেস দেন GN হয় তবে অর্থনীতি অব্যাহত মুদ্রাস্ফীতি দেখা দিবে। এখানে একটা সুন্দর করে একটা চিত্র, GN দেখো GW GA দিয়েছে। তাহলে এখানে একটু খেয়াল করো GA আর GW হচ্ছে মাঝখানে, তাহলে কি এখানে যে দেখো তুমি এখানে GA অ্যাকচুয়াল গ্রোথ রেট আর GW বেশি দূরে, তাহলে এখানে কি তোমাকে মন্দা দেখা দিবে, GW তে পৌঁছাইতে পারছি না আমরা। অ্যাকচুয়ালটা হলো GW ওয়ারেন্টেড গ্রোথ রেট নিচে, আরেকটা হলো ওয়ারেন্টেড গ্রোথের উপরে, দেখো দ্বিতীয় চিত্রে লেস দেন, GWটা নিচে, অ্যাকচুয়ালটা হলো উপরে, তাহলে আমরা এখানে বলতে পারি এখানে মুদ্রাস্ফীতি। তাহলে এখানে কি T সময়ে পূর্ণ নিয়োগ স্তরে IY ডট নির্দেশ করছে যেখানে এটা অব্যাহত মন্দা দেখা দিবে, আবার এই যেখানে GA এখানে অব্যাহত মুদ্রাস্ফীতি সৃষ্টি হবে। তাহলে আমরা এগুলো চিত্রের সাহায্যে একটু প্রবলেমগুলো হ্যারোডমের মডেল আসলে এবং এটা কেন নাইফেস প্রবলেম যদি সাথে দেয়া থাকে তখন এটা ডিটেলস তোমরা এটা বিস্তারিত ব্যাখ্যা দিবে, অথবা শর্ট কোশ্চেন আসে নাইফেস প্রবলেমে। নাইফেস প্রবলেমটা খুব ইম্পর্টেন্ট এবং হ্যারোডোমা মডেলও ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে এটা শিখবা। এরপরে আমরা চলে যাই নিউ ক্লাসিক্যাল গ্রোথ মডেল, সলো গ্রোথ মডেল, মানে প্রবৃদ্ধি মডেলের মধ্যে একটা বেশ ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ একটা মডেল। এগুলো হলো যেটা নিউ ক্লাসিক্যাল আমরা গ্রোথ মডেল বলি। তাহলে এখানে হ্যারোডোমার মডেলের নাইফেস প্রবলেম সমাধান করে কিভাবে, দীর্ঘমেয়াদী সামষ্টিক অর্থনীতিতে একটি সবল স্থায়ী ভারসাম্য বজায় রাখা যায় সে ব্যাপারে অর্থনীতিবিদ রবার্ট সলো যে বক্তব্য রাখেন সেটাই নিউ ক্লাসিক্যাল গ্রোথ মডেল বা সলো গ্রোথ মডেল নামে পরিচিত। অর্থাৎ সলো হ্যারোডোমারের নাইফেস প্রবলেমের সমস্যা তো উনি দিয়েছে, নরবরে অর্থনীতি বলেছে যে ভারসাম্যহীনতা, অতি মুদ্রাস্ফীতি, অতি মন্দা, তাহলে সেখান থেকে অতিক্রম বা সমাধান করার জন্যই সলো মডেলের আসলে উৎপত্তি। সলো মডেল বক্তব্য রাখেন একটি সবল স্থায়ী ভারসাম্য, যেহেতু হ্যারোডোমা নিজেই বলেছেন ওটা নাইফেস প্রবলেমের কারণে এটা দুর্বল নরবরে, আর সে সুযোগে রবার্ট সলো যে বক্তব্য দিয়েছেন। আমরা দেখি কি হ্যারোডোমার মডেলে নাইফেস প্রবলেমের অর্থাৎ দুর্বল নরবরে অস্থিতিশীল ভারসাম্য পথ থেকে অর্থনীতি সবল ও স্থায়ী ভারসাম্যে ফিরে আসার কোনো বক্তব্য এইচডি মডেল বা হ্যারোডোমার মডেলে রাখা হয়নি। পূর্ণ নিয়োগ স্তরে একটি সবল ও স্থিতিশীল ভারসাম্য প্রবৃদ্ধি বজায় রাখাই হচ্ছে সলো গ্রোথ মডেলের মূল লক্ষ্য। এখানে যে অ্যাজাম্পশন গুলো খেয়াল রাখো, অর্থনীতি পূর্ণ নিয়োগ বিরাজ থাকবে, সময় ব্যবধান বা দীর্ঘকাল বিবেচনা করা হয়েছে,
স্থির মাত্রাগত উৎপাদন বা সমজাতীয় উৎপাদন ব্যবস্থা রয়েছে, অয়েলার তত্ত্ব কার্যকর, মজুরি ও সুদের হার নমনীয়, মূলধন শ্রম অনুপাত পরিবর্তনশীল, মূলধন উৎপাদন অনুপাত পরিবর্তনশীল। তারপরে আমরা একটু বিশ্লেষণ করলাম, এটা অনেক বিশাল বইয়ে অনেক একই কথা বারবার বলা হয়েছে, যে বিশ্লেষণের যে পূর্বে বক্তব্যের মধ্যে বলেছে, কিন্তু আমি সেখান থেকে এখানে ডিটেলস বিস্তারিত একটু ব্যাখ্যা করে দিয়েছি। এখানে দেখো পূর্বের কথাই যে অধ্যাপক সলো অর্থনীতিতে দীর্ঘমেয়াদী একটি সবল স্থিতিশীল ভারসাম্য প্রবৃদ্ধি পথ নির্ণয় করেছেন। সবল স্থিতিশীল ভারসাম্য প্রবৃদ্ধি পথ বলতে বোঝায় এমন একটি অবস্থা যেখানে স্বাভাবিক প্রবৃদ্ধির হার, ন্যাচারাল গ্রোথ এবং প্রত্যাশিত প্রবৃদ্ধির হার এবং প্রকৃত প্রবৃদ্ধির হার পরস্পর সমান হবে। জিএন জিডব্লিউ জিএ ইকুয়াল টু, যেটা হ্যারোডও বলেছেন, কিন্তু উনি নাইফেস প্রবলেম যেহেতু দেখিয়েছে তার জন্য উনি এখানে মন্তব্য করলেন। হ্যারোড অবশ্য স্বাভাবিক প্রবৃদ্ধির হার জিএন ও প্রত্যাশিত প্রবৃদ্ধির হার এর উপর বেশি গুরুত্ব দিয়েছে। পুনর্নিয়োগজনিত ভারসাম্য অবস্থায় জিএন ইকুয়াল টু জিডব্লিউ হবে, কিন্তু হ্যারোড নিজেই বলেছেন এই প্রবৃদ্ধির পথটা অত্যন্ত নড়বড়ে ও ঝুঁকিপূর্ণ। অধ্যাপক সলো এর মতে যদি এখন এই যে নড়বড়ে অর্থনীতিকে সবল স্থিতিশীল ভারসাম্যে পৌঁছাতে হলে কি করতে হবে, এটা সলো এখানে বলেছেন যে সুদের হার নমনীয় হয়, মূলধন শ্রম অনুপাত পরিবর্তনশীল বিবেচনা করা হয়, তাহলে মানে সুদের হার নমনীয় মানে ফ্লেক্সিবল, সুদের হার বাড়তে পারে কমতে পারে, আর মূলধন শ্রম অনুপাতও বাড়তে পারে কমতে পারে, এখানে স্থির থাকবে না। তাহলে দীর্ঘমেয়াদী গিয়ে মূলধন উৎপাদন অনুপাত দীর্ঘমেয়াদে স্বয়ংক্রিয়ভাবে সবল স্থিতিশীল ভারসাম্য প্রবৃদ্ধি। এখানে কয়েকটা কথা আমরা দেখি, একটা হলো সুদের হার নমনীয় হতে হবে, আর মূলধন শ্রম অনুপাত পরিবর্তনশীল বিবেচনা করতে হবে। তাহলে কি হবে, দীর্ঘমেয়াদী গিয়ে এগুলো পরিবর্তনশীল, মূলধন উৎপাদন অনুপাত, মূলধন শ্রম অনুপাত পরিবর্তনশীল হচ্ছে, তাহলে দীর্ঘমেয়াদী গিয়ে মূলধন উৎপাদন মানে ক্যাপিটাল আউটপুট অন্য রেশিওটা চেঞ্জ হচ্ছে, আর দীর্ঘমেয়াদে এটা স্বয়ংক্রিয়ভাবে সবল ও স্থিতিশীল ভারসাম্য প্রবৃদ্ধি বজায় থাকবে। এটাই হলো আমাদের মূল বক্তব্য সলো। কিন্তু তার আগে তোমার হ্যারোডের সমালোচনা বা হ্যারোড যে বলেছেন এটা তোমাকে বলতে হবে। এখন আমরা দেখি ক খ দুটো কিভাবে বলেছেন। যদি জিএন গ্রেটার দেন জিডব্লিউ হয় তাহলে কি ভারসাম্য হবে, মুদ্রাস্ফীতি সৃষ্টি হবে। সলোর মতে এই অবস্থায় সুদের হার বাড়লে, রবার্ট সলো কি বলছেন যে সুদের হার বাড়াতে হবে, মূলধন শ্রম অনুপাত কমবে, সুদের হার বাড়লে মূলধন শ্রম অনুপাত কমবে আর মূলধন উৎপাদন অনুপাত কমে যাবে, ফলে প্রত্যাশিত প্রবৃদ্ধির হার জিডব্লিউটা বেড়ে যাবে, এক পর্যায়ে জিডব্লিউ ইকুয়াল টু জিএন হবে। দ্বিতীয়টাতে খেয়াল করো, জিএন লেস দেন জিডব্লিউ হলে অর্থনীতিতে অভারসাম্য দেখা দিবে এবং মন্দাবস্থা বেকারত্ব সৃষ্টি হবে। এই অবস্থায় সলো কি বলেছেন, সুদের হার কমাতে হবে, মূলধন শ্রম অনুপাত বাড়বে এবং প্রত্যাশিত মূলধন উৎপাদন অনুপাত সিআর বেড়ে যাবে, ফলে প্রত্যাশিত প্রবৃদ্ধির হার জিডব্লিউ কমে এবং একসময় জিডব্লিউ ইকুয়াল টু জিএন হবে। তাহলে আমরা এই দুটো পয়েন্টে এই পর্যন্ত মূল বক্তব্য, তারপরে এগুলো একটু অনেক বিস্তারিত সমীকরণগুলির মাধ্যমে বুঝিয়েছে। আমরা একটু দেখি সমীকরণটা কি। এখানে মূলধন শ্রম অনুপাত হলো কে আর মূলধন উৎপাদন অনুপাত সিআর। তাহলে এটাকে দেখো এখানে লিখেছে, একটা সমীকরণ দিয়েছে নাইফেস প্রবলেম সমাধানের জন্য, আর প্রাইম ইকুয়াল টু এস এফ আর মাইনাস এন আর। তাহলে এখানে আর প্রাইম কি, মাথা পিছু মূলধন বৃদ্ধির হার, যেটাকে ডিকে বাই ডিটি লিখতে পারি, আর আর হলো মূলধন শ্রম অনুপাত যেটা স্মল কে, এন আর হলো মাথা পিছু মূলধন মজুদ যেটাকে এম কেও বলা যায়, এন আর এটাকে এম কেও বলা যায়, এবং এস এফ খেয়াল করো, এস এফ মাথা পিছু সঞ্চয়। তাহলে সমীকরণটা আমরা কিভাবে লিখতে পারি, ডিকে বাই ডিটি, যে আর প্রাইম কি আমরা লিখেছি ডিকে বাই ডিটি ইকুয়াল টু এস এফ তো আগেই ছিল, আর এ আর কে আমরা কে লিখেছি, আর মাইনাস এন আর যে ছিল মাইনাস এম কে, এ দেখো এটা আবার এইভাবে লিখেছি এন আর। তাহলে এটা দেখো শুধু মানগুলো বসিয়ে, তারপরে আমরা দেখি যে সবল স্থায়ী ভারসাম্য অবস্থায় ডিকে ডিটি ইকুয়াল টু 0 হবে। তাহলে এটা দেখো এস এফ কে মাইনাস এম কে ইকুয়াল টু 0, তাহলে এস এফ কে ইকুয়াল টু এম কে। এক্ষেত্রে আশঙ্কা প্রকাশ করেন যে এস এফ কে এবং এম কে সমান নাও হতে পারে, যেমন যদি ডিকে বাই ডিটি গ্রেটার দেন 0 হয় তাহলে এস এফ কে গ্রেটার দেন এম কে হয়। এই অবস্থায় মূলধন শ্রম অনুপাত বাড়তে থাকে কিন্তু এস এফ কে কমতে থাকে এবং এক সময় এস এফ কে ইকুয়াল টু এম কে হয়ে যায়। আবার দেখো ডি কে বাই ডিটি লেস দেন 0 হলে এস এফ কে লেস দেন এম কে হবে এবং এই অবস্থায় মূলধন শ্রম অনুপাত কমতে থাকবে এবং এস এফ
কে বাড়তে থাকবে এবং এক সময় এস ফাংশন অফ কে, এফ কে মানে ফাংশন অফ কে ইকুয়াল টু এম কে হয়। তাহলে আমরা ক খটা দেখবো। এস এফ কে বাড়তে থাকে। আর এখন চিত্রে দেখো একটু যে এখানে ও এক্স কে মূলধন শ্রম অনুপাত দেখিয়েছে, যে এখানে একটা বক্র রেখার মতো, যে পি বিন্দুতে আর একটা হলো এম কে রেখা, এম কে ইকুয়াল টু এন আর, আর একটা হলো এস এফ কে ইকুয়াল টু এম কে, দুটো ফাংশন এটা দেখিয়েছে। আর দেখো এই যে এটা যে বক্র যেটা, এটাকে এস এফ কে, আর এই পি বিন্দুতে দেখাচ্ছে যে এই এস এফ কে সমান সমান এম কে। পি বিন্দুতে তোমার এখানে কে ডট ও এক্স অক্ষে মূলধন শ্রম অনুপাত যেহেতু ধরেছে এখানে, এই কে ডট হলো, আর পি বিন্দুতে তোমার এই দেখো কে বাই এল শ্রম অনুপাত ওয়াই অক্ষে এটা ধরা হয়েছে, এম কে ধরা হয়েছে, পি বিন্দু হচ্ছে প্রাথমিক ভারসাম্য বিন্দু, যেখানে ডি কে বাই ডিটি ইকুয়াল টু 0। পি বিন্দুতে কি ডি কে বাই